সুপ্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনজেএল হসপিটাল হেলথ টক আয়োজিত স্বাস্থ্য কথার আজকের পর্বে। সাথে রয়েছি আমি ডক্টর শাবনা জাফরিন। দর্শক, আজকে আমরা কথা বলবো ল্যারেঞ্জিয়াল ক্যান্সার নিয়ে, যা সাধারণভাবে কণ্ঠনালীর ক্যান্সার নামে পরিচিত। আমাদের কথা বলা, শ্বাস নেওয়া এবং দৈনন্দিন যোগাযোগের জন্য কিন্তু কণ্ঠনালী অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু এই অঙ্গে যদি ক্যান্সার হয় তাহলে কিন্তু এটি দৈনন্দিন জীবনে অনেক প্রভাব ফেলে। দর্শক, কণ্ঠনালীর ক্যান্সারের লক্ষণগুলো কিন্তু আমাদের কাছে প্রাথমিকভাবে সাধারণ মনে হলেও অবহেলা না করে সময়ের মতো গুরুত্ব দেওয়া উচিত। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন ডাক্তার নুরুল হুদা নাইম, নাক কান গলা ও হেড নেক বিশেষজ্ঞ, লেজার সার্জন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতাল। স্যার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে ডক্টর শাবনা জাফরিন। প্রিয় দর্শক, আমি ডক্টর নুরুল হুদা নাইম আপনাদের সাথে আছি। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ আমরা যে কথা বলছি আপনাদের সাথে, এই যে আমরা কমিউনিকেট করছি আমাদের যে ভয়েসের মাধ্যমে, এই সেন্টারে অর্থাৎ ভয়েস বক্সে যদি ক্যান্সার হয় তাহলে মানে এটা নিয়ে আমরা ডিটেলস আজকে জানবো। আপনারা একটু সাথে থাকুন আমাদের। ধন্যবাদ সবাইকে। আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক তার বাস্তব অভিজ্ঞতার আলোকে আমাদেরকে আজকে গুরুত্বপূর্ণ তথ্যগুলো দিবেন দর্শক, যা আপনাদেরকে সচেতন এবং সুরক্ষিত রাখতে সাহায্য করবে। এর জন্য কিন্তু আমাদের সাথেই থাকতে হবে। ডক্টর নাইম, শুরুতেই আমি আপনার কাছ থেকে একটু জানতে চাবো, যেহেতু আমাদের আজকের বিষয় হচ্ছে ল্যারিঞ্জিয়াল কার্সিনোমা, তো ল্যারিঞ্জিয়াল ক্যান্সার কি, এই বিষয়টি সম্পর্কে জানবো। প্রিয় দর্শক, আমরা যে কথা বলি এটাকে আমরা মেডিকেল টার্মে বলি ল্যারিংস আর বা অথবা ভয়েস বক্স। আমরা আগের প্রোগ্রাম যদি কেউ দেখে থাকেন তাহলে আমরা কিন্তু এই বিষয়ে কথা বলছিলাম, যে এই বিষয়ে আমরা একটু কথা বলছিলাম যে আমরা যে কণ্ঠ নালী বা কণ্ঠস্বর মানে যে আমরা বের হয় বা কণ্ঠস্বরে আমরা কথা বলি, এই কথা বলার মানে যে সিস্টেমটা, এই সিস্টেমটা কিভাবে আমরা কথা বলি, কথাটা তৈরি হয় সেই ব্যাপারে আমরা কথা বলেছি। এবং এখানে মেইন যে পার্ট সেটা হচ্ছে ভোকাল কর্ড, অর্থাৎ ল্যারিংসের মধ্যে দুইটা টান টান করে দুইটা কর্ড থাকে। এই কর্ডটা আমাদের ফুসফুস থেকে আসা বাতাসের চাপে ওটা কম্পন হয় এবং এই কম্পনের ফলে দুইটা তারা খুব সুন্দর এ পজিশনে আসে এবং আমরা তখন কথা বলতে পারি বা সুন্দর কথা উচ্চারিত হয়। এখন কোনো কারণে এই ভয়েস বক্সের ভোকাল কর্ডের মধ্যে অথবা এই ভয়েস বক্সের অন্যান্য আশেপাশে কোথাও, অর্থাৎ এটাকে নাড়াচাড়া করানোর জন্য যে মানে মাসেলগুলো আছে সেই মাংসপেশিগুলোতেও যদি কোনো কারণে কোনো ফুলা বা গুটি বা আমরা যেটাকে গ্রোথ বলি, অর্থাৎ ভয়েস বক্স বা লেরিংসে কোথাও যদি কোনো কোষের অনিয়ন্ত্রিত মানে পরিবর্তন এগুলা দেখা যায়, তাইলে কিন্তু আমাদের কণ্ঠস্বরের পরিবর্তন হয়। এবং এই পরিবর্তনটা যদি অর্থাৎ প্রগ্রেসিভ আমরা এটাকে বলি, অর্থাৎ যত দিন যাচ্ছে তত খারাপ হচ্ছে এরকম যদি হয়, তখন কিন্তু এটাকে আমরা অবশ্যই মানে পরীক্ষা করার আগ পর্যন্ত এটাকে ধরে নিব এটা ক্যান্সার, যদি বয়স 40 বছরের ঊর্ধ্বে হয়। সুতরাং এটা ভয়েস বক্স বা লেরিংসের মধ্যে যদি কোনো গ্রোথ বাড়তে থাকে, আমাদের কণ্ঠস্বরটা মানে ডিটোরিয়েট করতে থাকে, তাইলে আমাদেরকে অবশ্যই অবহেলা না করে একজন নাক কান গলা রোগ বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতেই হবে। এখানে অবহেলা করা মানে হচ্ছে আপনি আপনার এই ভয়েস বা যে আইডেন্টিটি, যে পরিচয়, সেটা কিন্তু আপনি ধীরে ধীরে হারাতে বসেছেন। সুতরাং
কোনো অবহেলা নয়, মানে কণ্ঠে কোনো সমস্যা দেখা দিলেই অবশ্যই আপনি একজন ডাক্তারের পরামর্শ নিয়ে উপযুক্ত চিকিৎসা যথাসময়ে নেবেন, এটা আশা করছি আমরা। ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর নাইম। আমরা বলছি যে ল্যারিঞ্জিয়াল কার্সিনোমা, আপনি আমাদেরকে বুঝিয়ে বললেন। তো এর পেছনে কি কোনো কারণ রয়েছে যে কেন হয়? অবশ্যই কোনো কারণ ছাড়া তো কিছুই ঘটে না। সুতরাং এর মধ্যেও কোনো একটা বিশাল কারণ আছে, যেটা আমরা নিজেরা আসলে এই কারণগুলা চর্চা করি এবং আমরা মানে ব্যবহার করি, করে কিন্তু ইনভাইট করি। সুতরাং প্রথম যে কারণ আমাদের ল্যারিঞ্জিয়াল কার্সিনোমার জন্য, সেটা হচ্ছে ধূমপান এবং তামাক জাতীয় দ্রব্য, অর্থাৎ তামাক এবং তামাক জাতীয় দ্রব্য। এইটা যত বেশি ব্যবহার আমরা করব, তত আমাদের কিন্তু ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। এবং অনেকেই সাথে আবার অ্যালকোহল বা মদ পানও করে থাকেন। সুতরাং এই তিনটার কম্বিনেশন যখন হয়, তখন কিন্তু এটা আরো অনেক গুণ বেড়ে যায়। ডক্টর শাবনাজ, প্রিয় দর্শক, আমরা কিন্তু এর আগের দিনও বলেছি এবং আপনাদের ইনফরমেশনের জন্য আবার বলছি, সেটা হলো এই ধূমপানটা যিনি সরাসরি মানে নিজে গ্রহণ করেন, আশেপাশে থেকে যারা পরোক্ষভাবে গ্রহণ করেন, অর্থাৎ এটাকে তারাও আমরা বলি প্যাসিভ স্মোকার, তারা কিন্তু যিনি গ্রহণ করছেন তার চেয়ে দ্বিগুণ ক্ষতিগ্রস্ত হন। সুতরাং ধূমপায়ীর ধারে কাছেও যাবেন না। ধূমপান করার সময় অবশ্যই আপনি মানে নির্ধারিত একটা দূরত্ব বজায় রাখবেন, যাতে ওনার ধোঁয়াটা যেন আপনার নাকে বা মুখে দিয়ে গিয়ে ফুসফুসে না যায়, কারণ এতে ক্ষতি আরো বেশি হয়। তাহলে ধূমপান হচ্ছে 80% ক্ষেত্রে কিন্তু দায়ী। আমরা এটা অবশ্যই পরিহার করব। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই যে আজকের প্রোগ্রাম যারা দেখছেন এবং ভবিষ্যতে এই প্রোগ্রাম যারা দেখবেন, অর্থাৎ আপনি আজকে থেকে প্রতিজ্ঞা করেন যে আমরা ধূমপান ছেড়ে দিব। এই ধূমপান আমাদের কোনো কাজে আসে না, একমাত্র একটা নেশা ছাড়া আর কিছু না। সুতরাং আমরা যখন যখন এটাকে আমরা ছেড়ে দিব, সুতরাং আমার কিন্তু এই সম্ভাবনাগুলো কমে যাচ্ছে। নট অনলি লেরিংস, অর্থাৎ এই ধূমপানটা খালি লেরিংসের জন্য যে ক্যান্সারের জন্য দায়ী এটা কিন্তু না, শরীরের অন্যান্য অঙ্গের ক্যান্সারের জন্য কিন্তু এই ধূমপান এবং তামাক দ্রব্যটা দায়ী। তাহলে আমরা দুইটা পেলাম, একটা হলো ধূমপান তামাকজাত দ্রব্য এবং আরেকটা হচ্ছে অ্যালকোহল। আর যেগুলো আছে সেগুলো হচ্ছে অর্থাৎ আমাদের অনেকেই কিন্তু আমরা গ্যাস্ট্রিকের অ্যাসিড রিফ্লাক্স, যেটাকে আমরা বলি সহজে বুঝতে পারি অ্যাসিড রিফ্লাক্স, এই সমস্যাটাও কিন্তু অনেক সময় ল্যারিংসের ক্যান্সারের জন্য দায়ী। সুতরাং যারা এই অ্যাসিড রিফ্লাক্স নামক রোগে ভুগছেন, তাদেরকেও কিন্তু সতর্ক হতে হবে এবং উপযুক্ত চিকিৎসা নিতে হবে। আরেকটা যদি আমরা বলি যে এটা আসলে খুবই অ্যালার্মিং আমাদের এখনকার সমাজের ব্যবস্থার জন্য, যে কোনোভাবেই হোক, অর্থাৎ সেটা হচ্ছে যে হিউম্যান পেপিলোমা ভাইরাস। এটা আসলে ছড়ায় হচ্ছে আমাদের অনিয়ন্ত্রিত উশৃঙ্খল যৌন জীবনের জন্য। সুতরাং এইটা যারা মানে অভ্যস্ত, তাদেরকে অবশ্যই সতর্ক হতে হবে যে এইটা ভাইরাসের কারণে কিন্তু আমাদের ল্যারিংসে এই ক্যান্সার এবং মুখেও এই ক্যান্সারটা হয়ে থাকে। তারপরে যেটা তো আছেই, সেটা হচ্ছে জেনেটিক বা আমরা পারিবারিক ইতিহাস যেটাকে বলি, অর্থাৎ এক পরিবারে যাদের আছে তাদের অন্যান্য সদস্যেরও কিন্তু হওয়ার একটা সম্ভাবনা থাকে। আরেকটা হচ্ছে আমরা কর্মক্ষেত্রে অনেক সময় কিছু রাসায়নিক পদার্থের মানে জ্বলন বা দহনের ফলে যে ধোঁয়া নির্গত হয়, সেই ধোঁয়াটুকু গ্রহণ করলেও কিন্তু অনেক সময় এই ল্যারিঞ্জিয়াল ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। ধন্যবাদ শাবনাজ আপনাকে। ধন্যবাদ ডক্টর নাইম। আপনি বলছিলেন ধূমপান এবং অ্যালকোহলের কথা। এটি আপনি আমাদের দর্শক যদি আমাদের আগের পর্বগুলো দেখেন, আপনি দেখবেন যে ডক্টর নাইম কিন্তু বারবারই সতর্ক করছেন আমাদেরকে যে ধূমপান, অ্যালকোহল এই জাতীয় জিনিসগুলো যাতে আমরা দূরে থাকি। তো এখন আমি একটু জানতে চাবো যে একজন রোগী কিভাবে বুঝবেন যে তার এই ধরনের সমস্যা হচ্ছে? কারণ যদি আমি একটু ছোট করে বলি যে অবশ্যই গলা ব্যথা থাকে কিংবা অন্য ধরনের সমস্যা থাকে, এগুলো কিন্তু আমরা খুব সচরাচর খুব গুরুত্ব দিয়ে দেখি না যে ঠিক আছে আমার গলা ব্যথা হয়েছে, হয়তো বা এটি ঠিক হয়ে যাবে। তো এছাড়া আর কি ধরনের সমস্যার লক্ষণ দেখা দেয়?
জি, ধন্যবাদ শাবনাজ। আপনি খুব সুন্দর বলেছেন যে আসলে ধূমপানটা আমাদের মানে সবচেয়ে ক্ষতিকর একটা যে অভ্যাস, যেটা আমাদের শরীরের বিভিন্ন অঙ্গের ক্ষতি করে থাকে। এবং প্রিয় দর্শক, আপনারা মনে রাখবেন যে আপনার প্রত্যেকটা সিগারেট, প্রতিটা সিগারেটের প্রত্যেকটা টান আপনাকে কোনো না কোনো ক্যান্সারের দিকে নিয়ে যাচ্ছে। সুতরাং আপনি কি সিগারেট ছাড়বেন, নাকি ক্রমশ আপনি এই ধূমপানের দিকে অগ্রসর হবেন? এটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে। আমরা এই যেটা বলছেন যে লক্ষণের কথা, এখানে আমরা একটা খুব সহজ একটা কথা বলি, সেটা হচ্ছে যে যেহেতু আমরা দৈনন্দিন প্রচুর কথা বলি, মানুষের সাথে কমিউনিকেশন করি, ব্যবসায়িক কাজে হোক, শিক্ষকরা পাঠদানের কাজে হোক, গায়করা গান গাওয়ার কারণে হোক, হকাররা তাদের প্রোডাক্ট বিক্রি করার কারণে হোক, অর্থাৎ এইটা আমাদের দৈনন্দিন আমরা এত বেশি ব্যবহার করি। এটার প্রথম যে লক্ষণটা আমরা বুঝতে পারি সেটা হচ্ছে যে, অর্থাৎ আপনার কণ্ঠস্বরের পরিবর্তন। কোনো না কোনো ভাবে যদি আপনার কণ্ঠস্বরটা একটু পরিবর্তিত হয়, তাইলে আপনাকে অবহেলা করার কোনো সুযোগ নেই। সেটা আপনাকে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে। আরেকটা হচ্ছে যে পরিবর্তন নয়, কিন্তু গিলতে কষ্ট হচ্ছে। সেটা হলো যে সরাসরি লেরিংস বা ভোকাল কর্ডে সেই রোগটা হয় না, তার পাশে, অর্থাৎ আমরা এখানে মেডিকেল টার্মে বলবো যে পাইরিফর্ম ফোসা, হাইপোফ্যারিংস, হ্যাঁ, এইরকম ক্ষেত্রে যখন মানে ডিজিজটা হয়, তখন কিন্তু কথা অত তাড়াতাড়ি ধরে না, তখন খেতে বা কোনো কিছু গিলতে কষ্ট হবে, এক পাশে কাটা কাটা অনুভূত হবে। অর্থাৎ আপনি ভাত খাচ্ছেন, ঢুক গিলছেন বা পানি খাচ্ছেন, তখন দেখা যাবে যে আপনার যে কোনো এক পাশে একটু মানে কাটা কাটা ফিলিংস হবে, খুচা খুচা একটা ফিলিংস হবে। এবং মনে রাখতে হবে, এই গলার এক পাশে খুচা খুচা ফিলিংস এবং তার সাথে কানেও ব্যথা, নিশ্চিত ধরে নেবেন যে আপনার এখানে ক্যান্সার বাসা বাঁধতে শুরু করেছে। সুতরাং এটাকে অবহেলা করা যাবে না। তারপর হচ্ছে যে কাশি হবে, বারবার কাশি হবে, ইরিটেটিং কাফ হবে, এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা যাবে যে কাফের সাথে ব্লাড মিক্স কফ চলে আসতেছে অথবা ব্লাড আসতেছে। আর তারপরে অ্যাডভান্স কেস যখন হবে, তখন হবে শ্বাসকষ্ট রোগ হবে। এখানে খুব মানে আমাদের যেটা বলো ভয়ঙ্কর যে ব্যাপারটা, সেটা হচ্ছে এগুলো আসলে এত আস্তে আস্তে আসে, আমরা কিন্তু অনেকেই এটাকে ইগনোর করি বা অবহেলা করি। অবহেলা করে প্রাথমিক পর্যায়ে কিন্তু ডাক্তারের কাছে অনেক সময় আমরা যাই না, এবং এটা ততক্ষণে এমন পর্যায়ে চলে যায়, অর্থাৎ ওনারা যখন আসবেন, তখন দেখা যাচ্ছে যে আর কণ্ঠ আর রাখা যাচ্ছে না। সুতরাং প্রিয় দর্শক, এটা একটা ভয়ঙ্কর ব্যাপার। যখনই আপনার কণ্ঠে কোনো পরিবর্তন আসবে, খাওয়ার ক্ষেত্রে খোঁচা খোঁচা ফিলিংস হবে, কানেও ব্যথা করবে, অথবা গলায় কোনো একটা ফুলা বা চাকা দেখা যাইতে পারে, এরকম হইতে পারে। কাশির সাথে রক্ত আসবে, বারবার ইরিটেটিং কফ হচ্ছে, আপনার বয়সটা ভালোই হচ্ছে না, আরো দিন দিন আরো ডাউন হচ্ছে। এরকম ক্ষেত্রে 2 সপ্তাহের অধিক যদি এটা স্থায়ী থাকে, তাহলে কখনোই আর অবহেলা না করে খুব দ্রুত আপনি একজন ভালো ইএনটি বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন এবং ওনার পরামর্শ মতো আপনি চিকিৎসা গ্রহণ করবেন। মনে রাখবেন যে আর্লি ডায়াগনোসিস করতে পারলে এবং যথাযথ চিকিৎসা যদি আমরা শুরুতে দিতে পারি, তাহলে প্রতিটা ক্যান্সার কিন্তু নিরাময়যোগ্য। তাহলে আমরা প্রথমে ক্যান্সার না হওয়ার জন্য যা করা লাগে করব, হয়ে গেলে তখনও চিকিৎসা আছে, ভয়ের কারণ নাই। কিন্তু না হওয়াটার জন্য যে প্রচেষ্টা বা যে প্রতিরোধ আমরা পরে আলাপ করব, সেটা কিন্তু খুবই জরুরি। আমরা সেই দিকে যাব ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ ডক্টর নাইম। ডক্টর নাইম, আপনি যে লক্ষণগুলো বললেন খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় কিন্তু দেখা যায় যে আমরা এসব লক্ষণগুলো কিন্তু খুব স্বাভাবিকভাবে নেই, আমরা মনে করি যে না হয়তো বা ঠিক হয়ে যাবে। তো অবশ্যই আপনি যেটা বললেন যে 2 সপ্তাহের বেশি থাকলে লক্ষণগুলো আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তো রোগীরা যখন এ ধরনের সমস্যা নিয়ে আপনাদের কাছে আসেন, তখন আপনারা কি করে থাকেন, কিভাবে ডায়াগনোসিস করেন যে ওনার এই ধরনের সমস্যা হচ্ছে? খুবই সুন্দর প্রশ্ন করেছেন। তার আগে আমি একটা ছোট্ট একটা গল্প বলি, আমার অভিজ্ঞতা। একজন শিক্ষক আমার কাছে এসেছিলেন যে ওনার গলাটা, কণ্ঠটা বসে গিয়েছে, বা মানে ওনার শব্দটা পরিবর্তিত হয়ে গিয়েছে গলার, ভালোভাবে ক্লাস নিতে পারছেন না, এবং উনি আসলে ভালো হয়ে যাবে ভালো হয়ে যাবে এরকম একটা
মানে চিন্তা করে করে প্রায় 6 মাস কাটিয়ে দিয়েছেন। এবং পরবর্তীতে আসার পরে আমরা পরীক্ষা নিরীক্ষা করে যা দেখলাম, তাতে দেখা গেল ওনার ভয়েসটা আর রক্ষা করা যাচ্ছে না, অর্থাৎ চিকিৎসা করলে ওনার ভয়েস চলে যাবে। সুতরাং প্রিয় দর্শক, আমরা কিন্তু বারবার যে বিষয়টাতে আমরা গুরুত্ব দিচ্ছি, সেটা হচ্ছে যে আমরা প্রাথমিক পর্যায়েই যেন ডাক্তারের কাছে যাই এবং ডাক্তারের পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ডাক্তার রোগ ধরে যে চিকিৎসার কথা বলবেন সেটা যেন আমরা গ্রহণ করি। এখানে একটা ফেলাসি আছে, অনেকেই কিন্তু এই চিকিৎসা গ্রহণ করতে ডিলে করেন বা একটু গড়িমসি করেন। এই গড়িমসিটাই কিন্তু আপনাকে ধীরে ধীরে একটা মানে বিপদের মুখে নিয়ে খারাপের যাচ্ছে, আরো খারাপের দিকে নিয়ে যাবে। সুতরাং আমরা এই শিক্ষকের, উনি বেঁচে আছেন কিন্তু ওনার ভয়েস নাই, এটা কতটা কষ্টের। অথচ উনি প্রাথমিক পর্যায়ে যদি আসতেন তাইলে আমরা খুব সহজে এটা ওনাকে চিকিৎসা করাইতে পারতাম। তো প্রিয় দর্শক, আমরা যে প্রসঙ্গটা আমরা এখন আলোচনা করবো, আমরা কিভাবে ধরবো, অর্থাৎ আমাদের কাছে কিছু টুলস আছে, আমরা সেগুলা চেম্বারে বসেই কিন্তু আমরা আপনাদেরকে পরীক্ষা করতে পারি। প্রাথমিক পর্যায়ে আমাদের মানে আমরা নাক কান গলা পরীক্ষা করার পরে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টেস্ট, এটা না, এটা হচ্ছে একটা ক্লিনিক্যাল এক্সামিনেশন। আমি জুনিয়র ডাক্তারদের উদ্দেশ্যে যেটা বলতে চাই, যে আমরা যে ক্যামেরা দিয়ে, অর্থাৎ ভিডিও লেরিঙ্গোস্কোপি অথবা ফাইবার অপটিক লেরিঙ্গোস্কোপি যেটা করি, সেটা কিন্তু কোনো টেস্ট না, সেটা হচ্ছে একটা ক্লিনিক্যাল এক্সামিনেশন। এটা ইএনটি ডক্টররা সাধারণত ওনার চেম্বারেই করতে পারেন। আর যারা বা অন্যান্য বিভাগের কেউ যদি সেটা পরীক্ষাতে পাঠান বা এটা লিখে দেন, তখন সেটা আবার পরীক্ষা হয়ে যায়, কারণ ওখান থেকে তখন মাংস নিতে হয়, পরীক্ষা করার জন্য একটা ছোট্ট এক পিস মাংস নিতে হয়। এটা হচ্ছে ফাইবার অপটিক লেরিঙ্গোস্কোপি, যেটা বলছেন আপনি যে আমরা কিভাবে ধরবো। যে ফাইবার অপটিক লেরিঙ্গোস্কোপির মাধ্যমে আমরা একটা ক্যামেরা নাক দিয়ে অথবা কোনো কোনো সময় মানে একটা রিজিট যেটা, সেটা মুখে দিয়েও আমরা করতে পারি। দুইভাবেই আমরা করতে পারি। করে আমরা টোটাল লেরিংস বা ভয়েস বক্সটাকে, টোটাল হাইপোফেরিংসটাকে আমরা কিন্তু একটা ভিশনের মধ্যে নিয়ে আসতে পারি এবং আমরা সুন্দর সুন্দর ছবি তুলে দিতে পারি। এটাকে বলি আমরা ডকুমেন্টেশন। এবং ওই কোথাও লেরিংসের কোথাও, হাইপোফেরিংসের কোথাও কোনো মানে আলসারেশন, কোনো গ্রোথ বা কোনো চাকা কোনো কিছু থাকলে আমরা ওখানে দেখতে পারি ভালো মতো, এবং যেটাকে আমরা ওয়েল ভিজুয়ালাইজেশন বলি। এবং এখান থেকে আমরা পরীক্ষা করে যেটা ক্যান্সার নাকি মানে স্বাভাবিক আলসার বা অন্য কোনো কিছু, সেটা কিন্তু আমরা পরীক্ষা করতে পারি। পরীক্ষা করার জন্য একটা ছোট্ট এক পিস মাংস আমরা নেই এবং এটা নিয়ে পরীক্ষা করলেই কিন্তু হিস্টোপ্যাথোলজি যেটাকে আমরা বলি, হিস্টোপ্যাথোলজিটা তখন, যেটা আমরা মাংস নিচ্ছি সেটাকে বলছি বায়োপসি, আর যেটা পরীক্ষা পাঠাচ্ছি সেটা হচ্ছে হিস্টোপ্যাথোলজি। হিস্টোপ্যাথোলজি রিপোর্ট তখন আমাদেরকে বলে দেয় যে এটা বিনাইন নাকি মেলিগন্যান্ট, অর্থাৎ ক্যান্সার নাকি শুধু টিউমার। এবং সেই অনুপাতে আমরা তখন পরবর্তী আরো ইমেজিং কিছু পরীক্ষা নিরীক্ষা আছে, অর্থাৎ আমরা সিটি স্ক্যান বা এমআরআই এগুলা করেও রোগটার এক্সটেনশন, অর্থাৎ এক জায়গায় আছে আমরা দেখতে পাচ্ছি, ভিতরে আর কতটুকু সে এক্সটেন্ড করেছে সেটা দেখার জন্য আমরা এই পরীক্ষাগুলো করতে পারি। মডার্ন আরো কিছু টেস্ট আছে আমরা যেটা পরীক্ষা করার সময় আমরা ওই যে লাইট চেঞ্জ করে করে এটাতে ক্যান্সারের জীবাণুটা আছে কিনা সেটাও কিন্তু আমরা দেখতে পারি। এবং আরেকটা বড় বিষয় প্রিয় দর্শক, আপনাদের উদ্দেশ্যে যেটা বলতে চাই সেটা হলো, এই রোগটা এখানেই আছে নাকি শরীরে আর কোথাও গিয়েছে সেটা পরীক্ষা করার জন্য কিন্তু প্যাট সিটি স্ক্যান একটা আছে। এই প্যাট সিটি স্ক্যান করলে আমরা শরীরের অন্য কোথাও সেই মানে রোগ হচ্ছে কিনা সেটা কিন্তু আমরা ধরতে পারি। সুতরাং আপনারা কোনো কারণে যদি কণ্ঠের কোনো সমস্যা ফিল করেন, খাইতে গিয়ে ব্যথা অনুভব করেন, অথবা কাশির সাথে রক্ত আসে, কানে ব্যথা করে, এরকম কোনো সমস্যা দেখা দিলেই ডাক্তার সাহেবের কাছে ডাক্তার সাহেব এই পরীক্ষাগুলো করবেন এবং আপনার অবশ্যই রোগটা ধরতে পারবেন। ধরলে আপনি তখন চিকিৎসাও নিতে পারবেন। আমরা যদি দুই একটা ছবি দেখাইতে পারি, এখানে পাঠাইছিলাম, আপনি কি রায়ন সাহেব আপনি দেখাতে পারবেন? জি হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের এই যে একটা প্রাথমিক পর্যায়, অনেকটা এই প্রাথমিক পর্যায়ে আসলে কিন্তু আমরা চিকিৎসা করলে ওনার ভয়েসও ভালো থাকবে এবং মানে উনি চলতে পারেন। এরপরে আরেকটা দেখান।
জি। এখানে আরেকটা দেখেন, অর্থাৎ আমাদের দুইটা ভোকাল কর্ডের মাঝখানে কিন্তু বিশাল এক মাংসের টুকরা বেড়ে গিয়েছে। এখানে ভয়েস তার চেঞ্জ হবে এবং মানে কাশির সাথে অনেক সময় কারো কারো ক্ষেত্রে রক্ত আসতে পারে। আরেকটা ছবিতে আছে, হ্যাঁ, ছবিগুলো এখন একটু দেখায় ফেলেন। এই যে আমরা যেটা বলছিলাম যে ভোকাল কর্ড বা লেরিংস এর ভিতরে না বাইরে হবে, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে এক পাশে কিন্তু বড় করে ফুলা মানে হয়ে গিয়েছে, একটা মানে গ্রোথ আছে। এবং ওই গ্রোথ থেকে যদি আমরা এক পিস মাংস পরীক্ষার জন্য নেই, আমাদের ওই যে এফওএল বা ভিডিও লেরিঙ্গোস্কোপি করে, তখন কিন্তু আমরা রোগটা ধরতে পারি। আরো ছবি আছে, একটু দেখায় ফেলেন। নাই, ওকে। তাহলে এইগুলো হচ্ছে আমাদের মানে টুলস, বা আমরা কিভাবে পরীক্ষা করে রোগটা ধরতে পারি। সাথে সাথে আমরা ট্রিটমেন্ট পারপাসে, অর্থাৎ আমরা কি করব, তার এক্সটেনশন কোথায় আছে, কিভাবে আছে, সেই জন্য আমরা কিন্তু তখন ওনাকে এই এমআরআই বা সিটি স্ক্যান করতে পারি। দর্শক, আমরা যেটা বলছি যে আহ, এই দুইটা ভোকাল কর্ড একসাথে হইলে আমাদের কথা উৎপন্ন হবে। এখন এই ভোকাল কর্ডটাকে তো কেউ না কেউ নাড়ায়, আর শরীরের এই সব নাড়াচাড়া করার জন্য দায়ী হচ্ছে আমাদের মাংসপেশি বা মাসেল, আমরা যেটাকে বলি মাসেল। সুতরাং এই লেরিংসেও কিন্তু অনেকগুলা মাসেল কাজ করে। তো এই ভোকাল কর্ড নাড়ানোর জন্য একটা নার্ভ আছে, নার্ভগুলা মাসেলকে নাড়ায়, মাসেল ভোকাল কর্ডকে নাড়ায়। সুতরাং যদি কোনো কারণে এখানে দুইটা ভোকাল কর্ডের মাঝখানে কোনো গ্রোথ, যেগুলো আমরা একটু দেখলাম, কোনো মাংস বেড়ে যায়, তখন কিন্তু ওই নাড়াচাড়া ঠিক থাকলেও ভয়েস ঠিক থাকবে না, ভয়েস একটু চেঞ্জ হয়ে যাবে। ওকে, আসেন এখন নাড়াচাড়া বন্ধ হয়ে যায়, ওই যে আমরা দেখলাম যে পাশে ফুলা হয়ে গেছে বা গ্রোথ হয়ে গিয়েছে, তখন ওই মাসেল গুলা ধরা হয়ে যায়, তখন সে আর নড়ে না, এক পাশ তখন বন্ধ থাকে, নড়ে না। সুতরাং এখানেও ভয়েস চেঞ্জ হবে। কোনো কারণে যদি, যেমন স্ট্রোকে হইতে পারে, ইনজুরিতে হইতে পারে, আমাদের কিছু অপারেশন আছে, এগুলো অনেক স্কিল হ্যান্ডে না হইলে, যেমন থাইরয়েড অপারেশন না হলে অনেক সময় এখানে একটা নার্ভ আছে, নার্ভটা কিন্তু ইনজুরি হয়ে যেতে পারে, তখনও কিন্তু ওই ভয়েস চেঞ্জ হইতে পারে, তখনও ভয়েস চেঞ্জ হইতে পারে। সুতরাং ভয়েস চেঞ্জের কারণ ধরার জন্য কিন্তু অবশ্যই ডাক্তার সাহেব এই সব কিছু মাথায় রেখেই আপনার পরীক্ষা করবেন এবং ডায়াগনোসিস করে উপযুক্ত চিকিৎসার কথা বলবেন আশা করি। দর্শক, আমরা অবশ্যই উপকৃত হবেন যদি আপনারা আমাদের সাথে থাকেন। আমরা সামনে আরো অনেক কথা বলবো। ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর নাইম। দর্শক, এই মুহূর্তে একটি ছোট বিরতিতে যাচ্ছি। আমাদের কিন্তু আরো গুরুত্বপূর্ণ আলোচনা রয়ে গেছে, যে আমরা ডক্টর নাইম আমাদেরকে তথ্যগুলো দিবেন। তার আগে ছোট একটা বিরতিতে যাচ্ছি, আশা করছি আমাদের সাথেই থাকবেন। এনজেএল ইএনটি সেন্টার আন্তর্জাতিক মানসম্পন্ন একটি হাসপাতাল। সিলেটের কাজলশাহ এলাকায় এটি প্রতিষ্ঠিত। চিকিৎসা সেবাকে ব্রত হিসেবে নিয়ে 2014 সালে এনজেএল প্রতিষ্ঠা করেন দেশ বরেণ্য ইএনটি চিকিৎসক, সিলেটের কৃতি সন্তান ডাক্তার নুরুল হুদা নাইম। নাক, কান, গলা রোগের সুচিকিৎসায় এনজেএল এক উজ্জ্বল দৃষ্টান্ত। টোটাল ইএনটি কেয়ার, লেটেস্ট টেকনোলজি, লেজার ও কবলেশনের মাধ্যমে এনজেএল এ ইএনটি সম্পর্কিত সব ধরনের সার্জারি সহ উন্নত মানের চিকিৎসা সেবা দেয়া হয়। এনজেএল এ রয়েছে বিশেষজ্ঞ চিকিৎসক সহ রোগীর নিবিড় পরিচর্যার জন্য নিবেদিত প্রাণ দক্ষ সেবিকা টিম। এনজেএল টোটাল ইএনটি কেয়ার, 15 কাজলশাহ ওসমানী মেডিকেল রোড, সিলেট। দর্শক, আমরা বিরতির পরে আবার ফিরে আসলাম। আমরা কথা বলছিলাম ল্যারিঞ্জিয়াল ক্যান্সার নিয়ে। ডক্টর নাইম কিন্তু আমাদেরকে বলছিলেন যে লক্ষণগুলো কি, এবং উনি আমাদেরকে বলেছেন যে আমরা কিভাবে কি কি পরীক্ষা নিরীক্ষাগুলো করতে পারি। তো ডক্টর নাইম, এই মুহূর্তে আমি একটু জানতে চাবো যে যেটা আমাদের দর্শকদের মনে প্রশ্ন থাকে যে যদি আমার এই ধরনের সমস্যা হয় তাহলে আমি কি করব, কিংবা এর কি কোনো চিকিৎসা রয়েছে কিনা। ক্যান্সার কথাটা শুনলেই কিন্তু সবাই খুব ভয় পেয়ে যান যে হয়তো বা এর থেকে আর মুক্তি নেই। তো কি ধরনের চিকিৎসা দিয়ে থাকেন? ধন্যবাদ শাবনাজ। প্রিয় দর্শক, আমরা যে কথা বলছিলাম যে আমরা পরীক্ষা করার মাধ্যমে গলার ভিতরটা ক্যামেরা দিয়ে দেখব এবং কোথাও কোনো রোগ থাকলে সেটাকে আরো ফার্দার
পরীক্ষা করে আমরা ক্যান্সার হয়েছে কিনা সেটা নির্ণয় করব। তো এখানে একটা ফেলাসি বলা যায়, যেটা হচ্ছে অনেক সময় আছেন আমাদের কিছু কিছু রোগী যারা একটু বেশি কি বলবো, ওনাদের সেন্সিটিভ, ওনারা কিন্তু দেখা যায় যে গলা থেকে মাংস নিতে দেন না, যে ওনার পরীক্ষা করার জন্য। সেখানে কিন্তু আরেকটা মানে ভয়ানক কাজ হয়, অর্থাৎ ওনার ডিলে হয়, চিকিৎসা শুরু করতে ডিলে হয়। সুতরাং এই কাজটা আপনারা কেউ করবেন না দয়া করে, আল্লাহর ওয়াস্তে। কারণ রোগটা আপনার গলায় বাড়বে, আপনি গলাটা বা ভয়েসটা লস্ট করবেন। সুতরাং আপনার লাভের জন্যই আপনি কিন্তু এটা দিবেন। আমরা এই কনসেপ্টটা থেকে বেরিয়ে আসতে বলবো রোগীদেরকে, যে অল্প একটু ছোট্ট একদম মিনিমাম একটা মিলিমিটার টাইপের এইটুকু মাংস নিলে আপনাদের কোনো সমস্যা হবে না, কখনোই কোনো সমস্যা হবে না। কি একটা ওপেন হয়ে গেছে, শব্দ হচ্ছে, আপনাদেরকে একটা ডিভাইস খুলে গেছে, বন্ধ করেন রায়হান সাহেব। রায়হান সাহেব, হ্যাঁ ওকে, আবার ওপেন হয়ে গিয়েছে, কারো একটা ডিভাইস ওপেন হয়ে গেছে, একটা এক্সট্রা সাউন্ড চলে আসতেছে। এখন তার মানে হলো এই ছোট্ট একটা পরীক্ষা কিন্তু আপনার জীবন, আপনার কণ্ঠটাকে রক্ষা করতে পারতেছে। সুতরাং এই পরীক্ষাটা আমরা অবশ্যই করব। এখন আসি আমরা পরীক্ষা করলাম, লেরিঞ্জিয়াল ক্যান্সার ডায়াগনোসিস হয়ে গেল, আমরা এখন কি করব? অবশ্যই চিকিৎসা আছে, আমরা সেই চিকিৎসা পদ্ধতিটার কথা বলবো। শাবনাজ, আপনার এখানে কোনো কিছু কি ওপেন হয়েছে? না হ্যালো, তো। তাহলে না। আমি একটা সাউন্ড শুনতে পাচ্ছি, এক্সট্রা একটা সাউন্ড। হ্যাঁ, বন্ধ হয়েছে, এখন বন্ধ হয়েছে। আচ্ছা, এখন এই ক্ষেত্রে আমরা যে চিকিৎসাটা বলবো সেটা হচ্ছে যে যদি প্রাথমিক পর্যায়ে আমরা ধরি, সেটাকে আমরা কয়েকটা স্টেজে ভাগ করি, অর্থাৎ স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3, স্টেজ 4, এরকম স্টেজে আমরা ক্লিনিক্যালি ভাগ করি। ওরকম স্টেজ 1 এবং 2 অর্থাৎ প্রাথমিক পর্যায়ে যখন এক পাশে থাকবে, বেশি বড় হবে না, দুইটা বুকাল কর্ড নড়াচড়া করবে, সেই ক্ষেত্রে আমরা দুইটা অপশনই ব্যবহার করতে পারি। প্রথম হচ্ছে আমরা এটাকে লেজার সার্জারি করে দিতে পারি। আরেকটা হচ্ছে আমাদের যে আমরা রেডিওথেরাপি ব্যবহার করতে পারি। অর্থাৎ এই দুইটা ক্ষেত্রে কিন্তু আমাদের ভয়েসটা থাকবে, ভয়েস চলে যাবে না। এখন আসেন তাহলে কোনটা আমরা ব্যবহার করব, ফেভার করব কোনটা, সার্জারি নাকি রেডিওথেরাপি? এখানে রেডিওথেরাপিতে একটা ব্যাপার আছে যে রেডিওথেরাপি দিতে গেলে আপনাকে 33টা দিতে হবে, প্রত্যেক সপ্তাহে 5টা করে। এবং এটার কিছু কমপ্লিকেশনও আছে, আপনারা অনেকেই জানেন। আমরা ওই কমপ্লিকেশনে গেলাম না, কিন্তু এই কমপ্লিকেশনের ভয়ে কিন্তু আমি রেডিওথেরাপি দিব না এমনটা কিন্তু অবশ্যই না। কারণ আপনার রিস্ক এবং বেনিফিট রেশিওটা দেখতে হবে। আপনি রেডিওথেরাপি দিলে ক্যান্সার মুক্ত হয়ে যাচ্ছেন, আপনি নর্মাল লাইফ লিড করতে পারছেন। সুতরাং আপনার অল্প স্বল্প কিছু সাফারিংস নিয়ে হইলেও আপনাকে এটা অবশ্যই নিতে হবে। কিন্তু আমরা যেটা ফেভার করি সেটা হচ্ছে যে মানে ক্যান্সারটাকে আমরা অপারেশন করতে পারি, রেডিওথেরাপি দিতে পারি, দুইটার যে কোনো একটা করতে পারি, এরকম কন্ডিশনে আমরা ফেভার করব সার্জারি। কারণ সার্জারিতে শুধু করার পরেই কিন্তু ওনার আর কোনো হ্যাসেল নাই, ঝামেলা করা লাগে না। এবং লেজার সার্জারি ইন কেস অফ লেরিঞ্জিয়াল ক্যান্সার দ্য বেস্ট অপশন ফর ট্রিটমেন্ট। অর্থাৎ মানে লেরিংসের ক্যান্সারের জন্য যদি সার্জারি করার উপযুক্ত হয়, তাহলে অবশ্যই আমরা লেজার সার্জারি করলে খুবই ভালো ফলাফল পাওয়া যাবে। এবং এই লং টার্ম আমাদেরকে এঙ্গেজ থাকতে হয় না চিকিৎসার জন্য। পাশাপাশি আপনার এই যে পার্শ্ব প্রতিক্রিয়াগুলা খুব কম থাকে। এবার আসেন যে স্টেজ 3-4, অর্থাৎ এখানে কিন্তু ভোকাল কর্ড একটা কিন্তু নড়বে না। স্টেজ 3 মানেই হচ্ছে ভোকাল কর্ড একটা নড়বে না, একটা বসে থাকবে। সুতরাং এবং 4th হইলো তারও এক্সটার্নাল আশেপাশের মানে মাসেল এবং অর্গানগুলোকে ইনভলভ করবে স্টেজ 4। এই সমস্ত ক্ষেত্রে তখন আমাদেরকে ওই যেটা আমরা বললাম যে আপনাকে পুরো ভয়েস বক্স ফেলে দিতে হয়। ভয়েস বক্স ফেলে দিলে আপনার ভয়েসটা চলে গেল। এখন তাইলে এই কোয়ালিটি অফ লাইফ মেনটেন করার জন্য কিছু আমরা আর্টিফিশিয়াল ভয়েস বক্স আছে যেগুলা দিয়ে কথা বলা যায়,
এমনকি আপনি যদি এগুলা কিছুই ব্যবহার নাও করেন, তাহলে এটা ইসোফেজিয়াল ভয়েস একটা আছে, সেটা দিয়েও কিন্তু আপনি লাইফ কন্টিনিউ করতে পারবেন। এখন আসেন, এই ক্ষেত্রে আপনি অপারেশন করবেন কি করবেন না। মানে অনেক রোগীর মাথার মধ্যে এটা থাকে যে আমার যখন কণ্ঠই নাই, কথা বলতে পারবো না, তাইলে আমি আর মানে অপারেশন করব না। আমার একটা অভিজ্ঞতা হলো, আমাদের একজন মানে কলেজ শিক্ষক, নাম আমি বলবো না, কলেজ শিক্ষক যে স্যারের এরকম একটা মানে ক্যান্সার হয়েছিল, ওনারা পুরো ভয়েস বক্স আমরা ফেলে দিয়েছিলাম এবং ওনাকে আর্টিফিশিয়াল একটা ভয়েস বক্স লাগানো হয়েছে। উনি কিন্তু 21 বছর কিন্তু উনি মানে জীবিত ছিলেন এই অপারেশনের পরেও। সুতরাং যে টোটাল ভয়েস বক্স বা লেরিংস, যেটা আপনাকে বলি টোটাল ল্যারিঞ্জেক্টমি, এটা যদি আমরা করিও, আমাদের কিন্তু লাইফের আমরা লাইফ কিন্তু কন্টিনিউ করতে পারবো, হয় আর্টিফিশিয়াল ভয়েস দিয়ে অথবা ন্যাচারাল ইসোফেজিয়াল ভয়েস যেটা আছে সেটা দিয়েও কিন্তু আমরা লাইফ কন্টিনিউ করতে পারি। সুতরাং এই ক্ষেত্রে আমি দর্শকদের উদ্দেশ্যে যেটা বলতে চাই, যে আপনার স্টেজ 3 স্টেজ 4 একটা ক্যান্সার, ডাক্তার সাহেব আপনাকে অপারেশনের কথা বলেছেন, আপনার বয়স চলে যাবে এটাও বলেছেন, তবুও আপনি ক্যান্সার ফ্রি হবেন এরকম একটা মানে নিশ্চয়তা বা এরকম একটা আশায় অবশ্যই আপনি নির্দ্বিধায় অপারেশন করতে পারেন। কারণ কণ্ঠের চেয়ে জীবন বড়। আপনি বেঁচে থাকলে আপনি কথা না বললেও কিন্তু অনেক কিছু, আর আমরা তো কথা বলতেও পারবো, হয়তো নর্মাল যে ভয়েসটা আপনার আগে ছিল সেটা হয়তো আপনি পাবেন না, বাট ইউ ক্যান কমিউনিকেট টু আদার, সবার সাথে আপনি কমিউনিকেট করতে পারবেন। এবং আপনি যদি এটা বিবেচনা করেন প্রিয় দর্শক, আমরা যদি এটা, সম্মানিত দর্শক, আমরা যদি এটা মনে করি যে আমাদের অনেক ভাই বোন আছেন যারা সমাজে কথা বলতে পারেন না জন্ম থেকেই, ওনারাও তো আছেন, ওনারাও তো কমিউনিকেট করেন মানুষের সাথে, পরিবারের অন্যান্য সদস্যের সাথে, ওনারাও কিন্তু মানে তাদের কাজ চালিয়ে যাওয়ার জন্য যেটুকু দরকার ওনারা কিন্তু করেন। সুতরাং আপনার যদি কোনো কারণে ক্যান্সারের মানে আক্রমণে ভয়েস বক্স ফেলে দিতে হয়, আপনি নির্দ্বিধায় ফেলে দিবেন, পরবর্তী যে সুবিধাটুকু যেভাবে নেওয়া যায় সেটা আপনি অবশ্যই গ্রহণ করবেন। তাহলে প্রথম কথা হচ্ছে আমরা মানে সার্জারি করব, রেডিওথেরাপি দিব, কেমোথেরাপি দিব, এবং দুইটার কম্বিনেশন অনেক সময় করতে হয়, অর্থাৎ সার্জারি করে তারপরে আবার রেডিওথেরাপিও দিতে হয়। এরপরেও আরো কিছু আছে, যেমন ইমিউনোথেরাপি, টার্গেটেড থেরাপি, মানে এইগুলো কিন্তু আমাদের এই চিকিৎসা পদ্ধতির মধ্যে রয়েছে। এবং আপনারা জেনে খুশি হবেন, বাংলাদেশের অনেক সেন্টারে কিন্তু এখন খুব সুন্দরভাবে নিখুঁতভাবে অপারেশন হয়। আপনারা এই সেন্টারগুলো ভালো মতো যাচাই করে, যদি আপনার সমস্যা হয় অবশ্যই আপনি অপারেশন করতে পারেন। কিন্তু প্রিয় দর্শক, তার আগে আমি যেটা বলবো, যে প্রাথমিক পর্যায়ে রোগটাকে ধরার জন্য আপনারা অবশ্যই সাথে সাথে একজন ডাক্তারের পরামর্শ নেবেন এবং পরামর্শ অনুযায়ী কাজ করবেন। আমি সরকারের কাছে অনুরোধ করতে চাই যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থাটাকে আরেকটু উন্নত করে, অর্থাৎ আমাদের এই জনগোষ্ঠী যে প্রত্যেকে ডাক্তারের কাছে যে গেলে টাকা দেওয়া লাগে, এই জন্যই কিন্তু অনেক সময় আমরা খুব সহজে ডাক্তারের কাছে যেতে চাই না। রোগটা যখন একদম আমাদের মানে অ্যাডভান্স স্টেজে চলে যায়, অর্থাৎ যখন আমরা ঘরে বসে থাকতে পারি না, তখনই কিন্তু ডাক্তারের কাছে অনেকেই আসেন। এইটা থেকে বিরত হওয়ার জন্য আমরা বলবো যে প্রতি বছরে একবার আপনি আপনার শরীরটা একটু চেক আপ করাবেন, এবং সরকারের কাছে অনুরোধ করব যে আমরা এই এমন একটা সিস্টেম আমরা চালু করি যাতে মানুষজন যেন তার স্বাস্থ্য সেবাটা বিনামূল্যে পায়। অর্থাৎ সে যদি কোনোভাবে ইন্স্যুরেন্সের মাধ্যমেও দেয়, সেটা পরবর্তীতে বা কার্ডের মাধ্যমে যাবে, কিন্তু সে কিন্তু নিজে তৎক্ষণাৎ টাকা দিতে হবে না। এরকম যেন চিকিৎসা পদ্ধতিটা আমরা, আমার মনে হয় এটা খুব সহজভাবেই আমরা করতে পারবো। আমরা প্রত্যেকটা জনগণের জন্য আমাদের বার্থ সার্টিফিকেটটাকে আমরা নিশ্চিত করেছি, আমরা ন্যাশনাল আইডি কার্ডের মানে ব্যাপারটা নিশ্চিত করেছি। ওই সময়ে আমরা যদি প্রত্যেকে মাসিকভাবে 20 টাকা বা এরকম একটা টাকা যদি আমরা দিয়ে হেলথ ইন্স্যুরেন্সের ব্যাপারটাকে আমরা একটা মাস্টার প্ল্যানে নিয়ে আসতে পারি, এবং রেগুলার চেক আপের জন্য আমাদের এই ফ্যাসিলিটিসগুলোকে আমরা যদি আরও একটু ভালোভাবে বাড়াইতে পারি, তাহলে আমার মনে হয় যে আমরা মানে অবশ্যই প্রাথমিক পর্যায়ে রোগ ধরতে পারবো।
আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে আমরা কিন্তু টাকা খরচের চেয়ে বেশি করি রোগ হওয়ার পরে করি, চিকিৎসা নিতে গিয়ে করি। অথচ আগে যদি আমরা এটাকে প্রতিরোধ করার জন্য বা আর্লি ডায়াগনোসিস করার জন্য স্ক্রিনিং প্রোগ্রামটাকে আরো বেশি মানে পপুলারাইজ করার জন্য মানুষের দূরগড়ায় পৌঁছানোর যদি ব্যবস্থা করি সব ধরনের ক্যান্সার বা অন্য কোনো সমস্যা, তাহলে কিন্তু আমরা সুস্থ থাকতে পারি। এবং আরেকটা বড় বিষয় এখানে আমি একটু বলবো যে ট্রিটমেন্ট যেহেতু আসছে, আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমার কাছে মনে হয় যে যদিও আমিও এটা মেনটেন করা অনেক কষ্ট হয়, পারি না, কিন্তু লাইফস্টাইল যেটা আমাদের, দিস ইজ ভেরি ভেরি ভালনারেবল ফর ভেরিয়াস ডিজিজেস। অর্থাৎ আমরা আমরা রোগটাকে আমরাই ইনভাইট করি, আবার চিকিৎসার জন্য যাই। যেমন আমরা মানে যেটা যখন আমরা শুরু করি জীবন, হাঁটি, তারপরে সাইকেল কিনি, তারপরে গাড়ি কিনি, তারপরে আবার এই সাইকেল চালানোর জন্য জিমে যাই, আবার এই শরীরটাকে ঠিক করার জন্য আবার হাসপাতালে যাই। সুতরাং বেসিক্যালি খুব যে লাভ হচ্ছে ব্যাপারটা এরকম না। সুতরাং আমাদের লাইফস্টাইল পরিবর্তন করতে হবে। আমরা মানে সূর্যের আলোতে কাজ বাড়াইতে হবে, সবুজ শাকসবজি খেতে হবে এবং নিয়মিত ব্যায়াম করতে হবে। আর রোগবালাই হয় যে সমস্ত কারণে, আমরা কিন্তু এটাও অনেকে জানি, আমরা আবারও বলবো পরে, এইগুলা থেকে আমাদেরকে একটু বিরত থাকতে হবে, একটু দূরে থাকতে হবে। ধন্যবাদ শাবনাজ আপনাকে। ধন্যবাদ ডক্টর নাইম। ডক্টর নাইম, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। একটু ছোট করে আপনার কাছ থেকে জানতে চাবো যে দর্শকদের উদ্দেশ্যে আপনার কোনো পরামর্শ আছে কিনা, কিংবা তারা কিভাবে কণ্ঠনালী পরিচর্যা করবেন কিংবা কিভাবে সুস্থ রাখতে পারেন। ধন্যবাদ আপনাকে। প্রিয় সম্মানিত দর্শক, আমরা এই পর্যায়ে যে কথাটা বলবো যে প্রতিরোধী সবচেয়ে বড় চিকিৎসা। অর্থাৎ আমরা যদি কোনো রোগ হইতেই না দেই, তাহলে তো আমাদের জীবন আরো ভালো চলবে। তাহলে আমরা চলুন আসি একটু প্রতিরোধ করার জন্য আমাদের কি কি করতে হবে। তাহলে আমরা প্রথমেই যে কারণটা বলছি ধূমপানটাকে আমরা আজকে থেকে না বলি, ধূমপান বন্ধ করতেই হবে। ধূমপানটা আমরা যদি বন্ধ করে দিই, তাহলে আমাদের মানে অনেকাংশে আমরা কিন্তু একটা চিকিৎসার পদ্ধতিতে চলে গেলাম। তারপরে মদপান তো আমাদের এখানে বাংলাদেশে অনেকটা কম প্রচলন আছে, তবুও যেটার প্রচলন একটু বেশি আছে জর্দা, সাদা মানে এবং সুপারি পান, এগুলাকে আমরা পরিহার করব। ফাস্ট ফুডটাকে আমরা পরিহার করব। ড্রিঙ্কস বা ওই যে কোল্ড ড্রিঙ্কস বা বেভারেজ যেগুলো আছে সেগুলোকে আমরা পরিহার করব। জাঙ্ক ফুড যেগুলো প্যাকেটজাত খাবার, সেগুলো আমরা পরিহার করব। এবং সবচেয়ে বড় কথা যেটা হলো যে আমরা নিয়মিত একটা চেক আপে যাবো। এই নিয়মিত চেক আপটা খুব জরুরি। আমরা কিন্তু এই চেক আপটা মানে এই প্রচলনটা আমরা শুরু করি না। এবং আমি বলবো যে যে সমস্ত কোম্পানিতে জব করেন যে সমস্ত মানুষজন, ওনাদের আসলে শুরু করা দরকার সবার আগে যে প্রত্যেক বছরে একবার ওনার চেক আপটা হবে কোম্পানির মাধ্যমে, এবং এইটার একটা রিপোর্ট উনি জমা দিতে হবে। তাইলে আমাদের সাধারণ মানুষরা উদ্বুদ্ধ হবে এই মানে কের জন্য আমাদের স্ক্রিনিং প্রোগ্রামগুলোতে যদি আমরা কাজ করি। প্রিয় দর্শক, আমরা আপনাদের উদ্দেশ্যে যেটা বলতে চাই, NJL ইএনটি হসপিটাল, আমরা প্রতি বছর 27 জুলাই আমাদের এখানে বাংলাদেশে বা পুরো বিশ্বে হেড নেক ক্যান্সার দিবস পালিত হয়। এবং আমরা একটা পুরো সপ্তাহ কিন্তু স্ক্রিনিং প্রোগ্রাম চালু করি। এবং এখানে আমরা ওই যেটা বললাম যে ক্যামেরা দিয়ে পরীক্ষা করা, যাদের প্রয়োজন হয় আমরা যখন মানে আসেন রোগীরা আমাদের কাছে, ওই স্ক্রিনিং প্রোগ্রাম 50টা আমরা এই পরীক্ষা ফ্রি করে দেই রুগীদেরকে। যারা ভয়েস চেঞ্জ হয়েছে, ভয়ে আছেন, ওনাদেরকে আমরা কিন্তু 50টা ফ্রি করে দেই। মানে আমাদের এন্ডোস্কোপি বা ওই যে আমরা বলি ভিডিও ল্যারিঙ্গোস্কোপি, রুগীরা আবার এটাকে ফল টেস্ট বলে অভ্যস্ত, অর্থাৎ FOL, ফাইবার অপটিক ল্যারিঙ্গোস্কোপি। এই পরীক্ষাটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা এই রোগ ধরার জন্য। সুতরাং আমরা 50টা এটা ফ্রি করে দেই। আমরা চাই মানুষজন উদ্বুদ্ধ হোক, আমরা সার্ভিস দিতে চাই। আমরা এটার মানে সম্মানিত দর্শক, আল্লাহ আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছেন, এই কণ্ঠটাও আল্লাহর একটা বিশেষ নিয়ামত। সুতরাং এই কণ্ঠ শুধু কথা বলা না, এটা হচ্ছে আপনার আইডেন্টিটি, এটা হচ্ছে আপনার পরিচয়। সুতরাং এইটুকুতে আপনি মানে আপনার আইডেন্টিটিটা যদি হারাতে না চান, আপনার কণ্ঠটা যদি মানে বসে যেতে বা আপনি
কমিউনিকেশন করতে রক্ষা করতে চান, তাহলে অবশ্যই এর যত্ন নিতে হবে। আসলে আমরা একটু এই যত্ন নেওয়ার জন্য আমরা কি করব এটা একটু দেখতে পারি কিনা, যে আমরা এই কন্ট্রোলারের যন্ত্রের জন্য আমরা কি কি করব। আমরা কিছুদিন আগে আমাদের 16 এপ্রিল ছিল ওয়ার্ল্ড ভয়েস ডে। ওয়ার্ল্ড ভয়েস ডে তে আমরা এটা কি দেখা যায়? ও সরি, এটা তো এখানে দেখা যায় না। যা যা করতে হবে আমরা বলছি যে মানে এখানে দেখা যাচ্ছে এটা শাবনাজ? জি, দেখা যাচ্ছে। হ্যাঁ, যা যা করতে হবে, দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হবে, প্রয়োজনীয় পরীক্ষা করাতে হবে এবং চিকিৎসা নিয়ম মেনে চলতে হবে। কণ্ঠের বিশ্রাম নিতে হবে এবং কণ্ঠের যত্ন নিতে হবে। বেশি বেশি করে পানি খেতে হবে। মনে রাখতে হবে পানি কিন্তু আপনার কণ্ঠ সুরক্ষার জন্য সবচেয়ে বড় ঔষধ। এই পানিটা পান করতে হবে, পুষ্টিকর খাবার খেতে হবে এবং নিয়মিত ব্যায়াম করতে হবে। এবং যা করা যাবে না সেটা আমরা একটু আগে আরো বেশি করে বলছি, এখনো বলছি যে ধূমপান এবং তামাক গ্রহণ করা যাবে না। অ্যালকোহল পরিহার করতে হবে। লক্ষণ দেখলেই অবহেলা না করে অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে এবং নিজে নিজে ওষুধ সেবন না করে বা চিকিৎসা গ্রহণ না করে মানে অবশ্যই ডাক্তারের পরামর্শে চিকিৎসা নিতে হবে এবং অতিরিক্ত খাবার বা ঝাল ভাজা পোড়া খাবার অ্যাভয়েড করতে হবে। অর্থাৎ অ্যাসিড রিফ্লাক্সটাকে আমাদেরকে বিরত থাকতে হবে। এবং আমরা কিন্তু এই সমস্ত খাবারে বেশ অভ্যস্ত। ফাস্ট ফুড, ড্রিঙ্কস এবং জাল মুড়ি আমরা অনেক মজা করে খাই। এবং বাংলাদেশে ওই যে ভর্তা নামক আরেকটা খাবার খুব আছে, যেটা অনেক ঝাল না হইলে আমরা অনেকেই খাই না বা খাইতে পছন্দ করি। সুতরাং এগুলা কিন্তু অ্যাভয়েড করতে হবে। এগুলো আমাদের জন্য, শরীরের জন্য অনেক ক্ষতি করে। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমরা যেটা বলতে চাই, আমরা যে সমস্ত খাবার বা যে সমস্ত অভ্যাস আমাদেরকে ক্যান্সারের দিকে নিয়ে যাবে সেটা আমরা অবশ্যই পরিহার করব এবং এটা থেকে এড়িয়ে চলবো এবং একটা সুন্দর লাইফস্টাইল আমরা মেনটেন করব, যাতে আমাদের ক্যান্সার বা অন্যান্য রোগবালাই থেকে আমরা বাঁচতে পারি। এবং কোনো কারণে লক্ষণ যদি দেখা দেয় তাহলে প্রাথমিক পর্যায়ে যেন আমরা পরীক্ষা করতে পারি। মনে রাখবেন, একটা ছোট্ট পরীক্ষা, আপনার একটু অ্যাটেনশন আপনাকে অনেক মহা বিপদ থেকে বাঁচাতে পারে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ডক্টর নাইম। ডক্টর নাইম কিন্তু বলছিলেন যে এঞ্জেল হসপিটাল কিন্তু ওই বিশেষ দিনটিতে কিছু ফ্রি চিকিৎসা দিয়ে থাকেন। প্রিয় দর্শক, আপনারা কিন্তু এঞ্জেল হসপিটাল কিংবা ডক্টর নাইমের কাছে যেতে পারেন। আর দর্শক, আজকে আলোচনা থেকে কিন্তু আমরা বুঝতে পারলাম যে সময় মতো চিকিৎসা এবং সচেতনতাই কিন্তু আমাদের এই ধরনের রোগগুলো থেকে নিজেদেরকে রক্ষা করতে পারে। ডক্টর নাইম কিন্তু আমাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়ে বলেছেন, কিছু পরামর্শ দিয়েছেন এবং আপনাদের সুবিধার জন্য কিন্তু উনি কিছু ছবিও আমাদেরকে দেখিয়েছেন দর্শক, যাতে আপনারা আরো ভালোভাবে বুঝতে পারেন। চলুন আমরা সবাই সচেতন হই, অন্যদের সচেতন করি এবং সুস্থ জীবনযাপন করি। এই প্রত্যাশা আজকের মতো বিদায় নিচ্ছি। আগামী পর্বে আবার কোনো স্বাস্থ্য কথা নিয়ে দেখা হবে আপনাদের সাথে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ। NJL টোটাল ENT কেয়ার, 15 কাজল শাহ ওসমানী মেডিকেল রোড, সিলেট। ফোন 0176 722 8844।